সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় আমাকে দেখেন যে বিভিন্ন সামগ্রী নিয়ে আমি এক এক সময় এক একজন মানুষের পাশে দাঁড়াই। কখনো অন্তর মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে দাঁড়াই, কখনো গ্রিন প্রোডাকশনের কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আজকে যে সেলাই মেশিনটা দেওয়া হচ্ছে, এটা গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আমার ভাইস্তি শিল্পী এটা জোগাড় করেছে। তা আমরা শুধু সেলাই মেশিন দিই না, গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আমরা অনেক ঘর বাড়ি করে দিয়েছি, অ্যাটাচ বাথ টিউবওয়েল বসিয়ে দিয়েছি, অনেক জায়গায় ইন্ডিভিজুয়াল টিউবওয়েল বসিয়ে দিয়েছি, অনেক জায়গায় ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, রিক্সা ভ্যান, নগদ টাকা চিকিৎসার জন্য বিভিন্নভাবে আমরা বহুদিন ধরে দিয়ে আসছি। তো তাতে আমার মনে হয় অনেক মানুষের পাশে আমরা গিয়ে দাঁড়াতে পেরেছি। আমার মূলত উদ্দেশ্য হলো অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। তার চেয়ে আরেকটা বড় উদ্দেশ্য আছে, যারা প্রতিবন্ধী, সমাজে যারা প্রতিবন্ধী, মান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে, আমরা স্বাভাবিকভাবে হেঁটে বেড়াই, কাজকর্ম করে বেড়াই, আমরা মানুষ, তারাও মানুষ। মানে তারা হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চোখে দেখতে পারে না, অসংখ্য এরকম প্রতিবন্ধী আছে। এমনও আছে যে 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত ভালো চোখে দেখে, তারপর থেকে অন্ধ হয়ে যাচ্ছে। আমি এটা আগে বুঝতাম না যে আমার একটা আল্লাহর দান সন্তান ছিল প্রতিবন্ধী, অন্তর আমার কাছে 15 বছর ছিল। তো ওকে আমি আমার বুকের মধ্যে করে রাখতাম, 9 বছর বুকের উপর রাখতাম সারা রাত, তারপরে পাশে শুয়ে রাখতাম। ও পৃথিবীতে মাকে ডাকতে পারতো না, আল্লাহ ডাকতে পারতো না, ও কাঁদতে পারতো, আর একটা শব্দ করতে, আর একটা শব্দ ও শিখেছিল আব্বু। আমি যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমাদের মাঝে নেই, উনি সন্তানের স্নেহ দিয়ে দলের কর্মীর প্রতি দায়িত্ব থেকে আমাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন। ওখানে আবার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল। সমস্ত টাকা উনি দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। আল্লাহ রহমতে পরে আমার লিভার ট্রান্সপ্লান্ট করা লাগে নাই, খরচ হয়েছিল 50 লাখের মতো, দেশি হসপিটালে সেখানেও খরচ হয়েছিল। তো আমার এই সহযোগিতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন হয়তো আমার ছেলের দোয়ার বরকতে। আমি তারপর থেকেই আমার মনে মনে সিদ্ধান্ত যে প্রতিবন্ধী যারা আছে তাদের পাশে আমি দাঁড়াবো। কোনো প্রতিবন্ধীর বাবা মা যেন কোনো সময় মনে না করে এই প্রতিবন্ধী সন্তান আমার বোঝা, সেজন্য মনে করে প্রতিবন্ধী সন্তান আমার সম্পদ, আমার আশীর্বাদ। আমি যেমন মনে করতাম, আমার অন্তর যতদিন আমার কাছে ছিল আমি কোনো বিপদে পড়িনি, পড়লেও উদ্ধার হয়েছে। আমি ওই সামাজিক আন্দোলনটাই করতে চাই, কোনো প্রতিবন্ধী বাবা মা যেন তার সন্তানকে বোঝা মনে না করেন, যেন মনে করেন আমার সন্তানের জন্য আমার জীবিকা নির্ভর হচ্ছে। তো সেইভাবে আমি বিভিন্নভাবে সহায়তা করি নিজে, এবং গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আমরা করে যাচ্ছি। আল্লাহ পাক সুযোগ দিলে আর ব্যাপকভাবে আমি সারা দেশব্যাপী করব। এখন তো দিয়ে পাবনা, ঈশ্বরদী, পাবনা, আটঘরিয়া দিয়ে শুরু করেছি। আজকে যে মেশিনটি দেওয়া হচ্ছে, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে কিন্তু প্রতিবন্ধী না, কিন্তু তার বাবা প্রতিবন্ধী। তা আমি কথাটা বললাম, কোন বাবা যেন মনে না করে প্রতিবন্ধী সন্তান তার বোঝা। এখন এই পরিস্থিতিতে তাকে দিতে হচ্ছে এই কারণে যে সে লেখাপড়া করতে পারেনি টাকার অভাবে। তার সন্তান, বাবার সন্তান হিসাবে
তার জন্য কিছু করার সুযোগের তেমন তার কিছু নেই। তো আমি মনে করেছি যে এই মেশিনটি তাকে দিলে, সে যেহেতু সুস্থ আছে, সেলাই কাজ শিখে সেই মেশিন থেকে যদি কিছু উপার্জন করতে পারে, তার বাবার পাশে সে দাঁড়াতে পারে যে কদিন তার বাবা পৃথিবীতে বেঁচে থাকবেন। সেই কারণেই আজকে মেশিনটি দেওয়া হচ্ছে, এটা গ্রিন প্রোডাকশনের মাধ্যমে। আজকেই আমাকে এসে বললেন, বলার পরে আমি শিল্পীকে জিজ্ঞাসা করলাম দেওয়ার মতো আছে কি না। ও বলে একটা মেশিন আছে, তাই মেশিনটা নিয়ে এসেছে। ও হয়তো সৌভাগ্যবতী যে মেশিনটা আজকেই আসছে, প্রথমে আসার সঙ্গে এটা পেয়ে গেছে। আমি কথা বাড়াবো না, শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা এই অনুষ্ঠান দেখেন, আমার অন্তরের জন্য একটা অন্তর মানব কল্যাণ সংস্থা আছে। আমি সেখানে কোনো কারো সহযোগিতা চাই না। আমার নিজস্ব কিছু লোকজন আছে, ব্যক্তিগত খুবই ভালোবাসে বিভিন্ন কারণে, তারা হয়তো মাঝে মধ্যে নিজের ইচ্ছা থেকে কিছু টাকা দেন। আমি সেদিকে তাকাই না, আমি আমার মতো করি, আমি প্রতিদিনই দিই। আমার সামর্থ্য মোতাবেক 5,000, 10,000, 20,000 টাকা থাকলে যা থাকে সবই দিয়ে দিই। হয়তো কোনো না কোনোভাবে পরবর্তী সময় আবার আমার কাছে টাকা আসে। কেন আসে তাও জানি না। এইটুকু বলতে পারি, বহু লোকের আমি সমাজে মানে সহায়তা করেছি আমার ফোনের মাধ্যমে বা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে। কোনোদিন বিনিময়ে আমি কারোর কাছে কিছু নেই না, কেউ চায় না। হয়তো আমার একটা ফোনের কারণে কেউ কোটি কোটি টাকার ব্যবসা লাভ করে। বহু সমাজ এরকম আছে, কেউ ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কেউ লেখাপড়া শিখেছে। তারাও আমার এই অনুষ্ঠান দেখার পর হয়তো অনেক সব ফোন করে। আর যদি মনে করো আমার মাধ্যমে গেলেও দানটা যে করো তারই যাবে। কি মামা, তাই যাবে না? তুমি যদি টাকা দাও 50,000, আমার মাধ্যমে যাবে, কিন্তু সবটা কিন্তু তোমারই হবে। মাধ্যমটা আমার, তুমি খুঁজে পাচ্ছ না কার মাধ্যমে দিবে। আর সমাজটা যেটা নষ্ট, যার মাধ্যমে দিক না কেন, তারা কিছু টাকা আত্মসাৎ করে অনেকেই, হয়তো কিছু বাদে যেখানে দেওয়ার সাহস পায় না। ওই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে, তাদের খরচ করানোর জায়গা নেই। তারা খোঁজে অসহায় মানুষের পাশে, তারা দাঁড়াতে চায়, কিন্তু উপযুক্ত সোর্স পায় না। যেমন শিল্পী একটা সাধারণ একটা ছেলে, ওর কাছে আরেকটা টাকা আছে, সেই টাকাটা হয়তো বিকালের সময় পরে সেখানে, সে টাকাটার পরিমাণে কম না। কোথাও 1 লাখ, কোথাও 1.25 লাখ, এরকম টাকা প্রায়ই আসে। ও তো কারোর কাছে আবেদন করে না। এই যে মেশিনটা দেওয়া হলো, দেখা যাবে যে এইটা দেখার পর হয়তো আরও 10টা মেশিন চলে আসবে। 10 জন হয়তো বলে ঠিক আছে আমরা একটা দেবো। রফিক, তুমি বিশ্বাস করতে পারবে না, অসুস্থ লোকের যখন সে ছবিটা পাঠায়, ওই লোকের জন্যই যে টাকাটা, সেই টাকাটা ওই লোককে টোটাল টাকা দেওয়া হয়। 1 লাখ আসলে তার রিক্সা যদি বানাতে লাগে 72-75 হাজার টাকা, বাদ বাকি টাকা দিয়ে দেওয়া হয়। একজনের টাকা আরেকজনকে দেওয়া হয় না। একটা লোক ট্রাক চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, ওর বাড়ির সামনে ওই পাশে, দেখানো তার জন্য 1 লক্ষ কত, 26,000, 1,26,000 টাকা, 1,26,000 টাকায় আমার মাধ্যমে, আমার হাত দিয়ে আসা হলো। এরকম সবচেয়ে আলোচিত একটা ঘটনা ঈশ্বরটি, তুমি কি জানো? সেটি হলো, শুধু একটা ছেলের নাম হলো সাগর। ও প্রতিবন্ধী। সমাজ যে কত নিষ্ঠুর, আমরা পরিবার যে কত নিষ্ঠুর, কিন্তু আপন ভাইকে দেখি না। সাগরের মা নেই, বাপ নেই, বোন নেই। একটা ভাই আছে, ভাইটা সৌদি আরবে থাকে, বেশ টাকা কামাই করে। ওই ভাই এই প্রতিবন্ধী ভাইকে দেখে না। বয়সে প্রায় 25 বছর হয়ে গেছে। ও থাকে ওর ফুপুর ওখানে। ওর ফুপার একটা ছোট্ট চায়ের দোকান আছে। তখন থেকে যে উপার্জন হয় তাই দিয়ে সংসারটা চলে। ওকেও খাওয়ায় তার মধ্যে। আর প্রতিবন্ধী বাচ্চাকে লালন পালন ও সব কিছু করে দিতে হয়, অনেক কষ্ট। আমি প্রতিবন্ধী স্কুলে যারা শিক্ষকরা অনশন করেছিল, অবস্থান ধারণ করে বলেছি, স্বাভাবিক একটা স্কুলে যদি আপনার চাকরি করতেন, বেতন পেতেন,
শেষ। প্রতিবন্ধী যত্ন করবেন, দুইটা সব পাবেন, এটা সবও পাবেন, আপনার সংসারও চলবে। তো যাই হোক, সাগরের ফুয়ার সংসারের খুব অভাব। যেদিন খাওয়ার থাকে না, খেতে পায় না, সেদিন বাবার কবরের কাছে চলে যায়, কোনো মুখের খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়, গিয়ে বাবার কবরের উপর শুয়ে চিৎকার করে বলো, ও বাবা, ও বাবা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো তো, আমাকে খাবার দেয়নি, তুমি ওঠো, আমার খাবার দাও। ও বোঝে না ওর বাবা কবর থেকে এসে ওই খাবার দিতে পারে, কিন্তু ওর বুঝ ওর বাবার কবরের কাছে গেলে বাবা খাবার দিয়ে। এরকম মাঝে মধ্যে সে ক্ষুধা লাগলে তখন সে চলে যায়। এটা যে কোনো জন একজন মোবাইল ধারণ করে, ধারণ করার পর ওটা ইউটিউবে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আমাদের নেতা, মানবিক নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তারপরে সে যুবদলের সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়নকে বলে, নুরুল নয়নকে বলে, তারা যুবদলের আহ্বায়ক পাবদার হিমেল রানা এবং সদস্য মনিরকে বলে, ওরা আমাকে বলে। তারপরে আমি ওদের সঙ্গে গিয়েছিলাম, গেলাম, সব কথা বললাম, দেখলাম ঘর বাড়ি নেই, ওর ঘরে থাকে, ঘর করে দিলেও তো ওকে দেখবে থাকা তো কোনো বেসাদি করার মতো সেই সামর্থ্য নেই। তারপরে আমি ওখানে ভিডিওটা করলাম, অনেক মানুষ দেখেছে, ওর বহু টাকা নগদ মনে এখন কয়েক লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে জমা হয়েছে, ওর ঘর টর করে দিয়েছে, সুন্দর অবস্থানে ওর সৃষ্টি হয়েছে। আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন আপনাকে কি দিলে আপনি ওকে বোঝা মনে করবেন না, আপনার সন্তানরা বোঝা মনে করবেন না, আপনার ওয়াইফ মনে করবেন না, সর্বশেষ তো ফুপু। আর কোনদিন যেন বাবার কবরের কাছে গিয়ে না বলে, আব্বা আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। তো একটা ছোটো চায়ের দোকান আছে, আমার অভিপ্রায় তার একটা ভালো কিছু করে দেওয়া, আমি করে দেবো, কিন্তু আমি অপেক্ষা করতেছি। ইতিমধ্যে অনেক টাকা জমা হয়েছে, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব দেখছেন, নির্দেশন দিয়েছেন, আমি ভালো কিছু করবো, আমি চাচ্ছি ওই যে টাকা করে হয় সেই সাথে আরও কিছু টাকা দিয়ে আমি ব্যাংকে জমা দিলে মাসে মাসে ওর চলার মতো, ও যতদিন বেঁচে থাকে ততদিন যেন ভাতের জন্য বাবার কবরের কাছে না যায়। আর ঘর বাড়ি ইতিমধ্যে হয়ে গেছে, আমি যা শুনেছি, আমি যাইনি, আমি যেদিন যাবো সেদিন দেখতে পাবো, দেখার পরে আমি একটা টাকা দিয়ে ওর অ্যাকাউন্টে ওই টাকাটা জমা করে দিয়ে আসবো। তো এমনিভাবে সমাজে প্রতিনিয়ত আসে আমার কাছে, কষ্ট লাগে, কান্নাও আসে। ছেলে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করে 500-700 টাকা পায়, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, ওরা ভিক্ষা করে আসে। তাদের কাছেও আমি আহ্বান জানাই, এই কাজটা আমরা করবেন না। আমরা চিরদিন কেউ পিছু থাকবো না। বাবা মার যদি অভিশাপ থাকে কোনো ছেলের প্রতি, বা বাবা মা সন্তুষ্ট না থাকে, সেই ছেলে মেয়ে কিন্তু কোনো দিনও সুখী হতে পারে না। আমি কিন্তু একটা খুবই সাধারণ একটা মানুষ, একদম গ্রাম, আমার মধ্যে গ্রাম মনে হয় বাংলাদেশ খুব কম আছে। রাস্তা ছিল না, ইলেকট্রিক লাইন ছিল না, এখান থেকে গিয়েছি। তা আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি সমাজে, দীর্ঘ 90 সালের পর থেকেই হয়তো শত শত না হাজার হাজার মানুষকে বিভিন্নভাবে আমি সহায়তা করেছি, কথা দিয়ে, বিপদে পড়েছে উদ্ধার করে। তা আল্লাহ পাক আমাকে কোনো সময় কিন্তু বাধাই না। অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি, দেখা যাচ্ছে রফিক এমনও হয়, সেদিন আমার কাছে 500 টাকা, একটু 500 টাকা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি, একটা টাকা আমার কাছে নাই। রাত্রে উপরে উঠলাম, চিন্তা কেন, সকালবেলা তখন তো 20-25 জন লোক তো আসবেই, ওরা আসলে আমি কী বলবো। দীর্ঘ 30-35 বছর ধরে কাউকে ফিরায় না, কেউ ফিরে নেয় আল্লাহর রহমতে। 1-2 জন হয়তো ফিরে গেছে, একদিন ফিরে গেলে পরের বার এসে হয়তো পেয়েছে। ইচ্ছাকে তো আমি ফিরে না, একেবারে না থাকলে সেদিন বলে যে কালকে আসেন, তা এই কথাটা বলার সুযোগ আমার খুব হয়নি, হয় যে কোনো। পরে রাতের বেলা একদিন আসলো, এসে বললো, ভাই যে আপনার মনে আছে কেন, এই যে একটা কাজ করেছিলাম, করে দিয়েছিলেন, আপনি ফোন করে দিয়েছিলেন, ভাই আমার তো এখন ভালো অবস্থা, ভাই এটা রাখেন। দেখলাম রাতের মধ্যে বড়লোক হয়ে গেলাম, মানে মানুষকে দেওয়ার মতো আর কি। এই ঘটনা আমার প্রতিনিয়তই ঘটে। কোনো সময় যেহেতু আমি ফিরাই না, আল্লাহ পাক আমাকে বঞ্চিত করেন না, কোনোভাবেই পার হয়ে যায়। তাই আমি আজকে বলবো, যেমন যারা দেখছেন তারা
অসহায় মানুষের পাশে আসেন, বিশেষ করে প্রতিবন্ধীদের পাশে। আল্লাহ আগামী রমজানের ঈদের সময় আল্লাহ আমাকে হায়াতে বাঁচার প্রত্যেকটি প্রতিবন্ধী, আমার ঈশ্বর দিয়ে 8 ঘরে অন্তত প্রত্যেকটা প্রতিবন্ধীর কাছে কিছু না কিছু পৌঁছাবো। হয় সীমায় আটার খুশি পাঠাবো, না হাতে একটা কম্বল পাঠাবো, না হাতে একটা শীতবস্ত্র পাঠাবো ইনশাল্লাহ। এটা আমার মাথার ভিতরে আছে, আমি সেইভাবে কাজও করতেছি। এই জন্য আমি আজকে মনে মনে ভাবতেছিলাম যে লিস্ট করতে বলবো কতজন প্রতিবন্ধী আছে সমাজে। একই পরিবার 3 জনই অন্ধ। তোমার বাবা অন্ধ না? তারপর আরেকজন অন্ধ আছে, না অন্ধ, বাবা 3 জন অন্ধ, খালা। চিন্তা করতে পারো তোমার সমাজ সব অন্ধ। আবার এমনও আছে সবাই শারীরিক প্রতিবন্ধী, একদম উঠতে পারে না, বিছানায় শুয়ে আছে, লাইন ধরে শুয়ে আছে। এটা তো এখানে আমার বাসায় একদিন আসতে রেখে দেখলে এর উপর বসে আছে, মানে শুয়ে আছে ফ্যানে। তো জিজ্ঞাসা করলাম, ওকে প্রতিবন্ধী ছিল না, বাচ্চা দৌড়ায় খেলতেছিল ফুটবল, বল চলে গেছিলো, আনতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, অনেক দিন কমাইছিল, আল্লাহ তাকে রক্ষা করছে, আসছে। ওর নাম ওর অন্তর, আমার ছেলের নাম অন্তর, ওর নাম অন্তরকে ধরে আবেগে রাখতে পারলাম না। তা ভাঙা কথা বলে, কি পছন্দ করো, চকলেট, চিপস। আমার বাসায় চকলেট ছিল কিছু, সবুজ পাঠাইছিল, এই চকলেট ছিল, বাইরে চকলেট দিলাম। তো তোমার কী চাই বলো? আজকে একটা হুইল চেয়ার পারবে তো? পারবে। আর কি চাই? বলতে যে একটা আমার টিনের ঘর হলে হয়, আমার ঘরে পানি পড়ে। আর কি চাই? আর আপাতত এটা হলে হয়, পানি খাওয়ার কল দেয়। তো শিবলিকে বললাম, শিবলি যে ঘর করে দিল, পানি খাওয়ার টিউবওয়েল বসাই দিল, অ্যাটাচ বাথরুম করে দিল। ওকে আবার দেখতে গেলাম, অনেক চিপস নিয়ে, আমার সাথে বাইরের লোকও ছিল, গ্রাম। তো খুশি হয়েছে তুমি? আমি খুব খুশি হয়েছি। আর কি চাই? আমার আম্মাকে একটা সেলাই মেশিন দিলে একটু ভালো হয়। একটা সেলাই মেশিন সাথে একদিন বললো। আর কি? দেখলাম যে তোমার তো ঘরে 2 রুম, একটা বাদ, তোমার তো ফ্যান নাই। একজন আবার ছিল আমার অফিসে মারা গেছে, তারপর বলে ঠিক আছে আমি ফ্যান দেবো। সালাদান ছিল, বললাম একটা সেলাই মেশিন তো হয়ে গেল। প্রতিবন্ধী ছিল, কিন্তু কথা এত মানে লাগে, কষ্ট লাগে। আমার মনে হয় যে কষ্ট নিবারণ করার জন্য আমার যদি এই থাকতো, তো সবার কষ্টটা নিবারণ করতাম, যে সামর্থ্য থাকতো। সামর্থ্যবান যারা আছেন, টাকা পয়সা নিয়ে কেউ যাবেন না, কবরে যাবেন না, এদের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। এটা সিলভার ভাই, আর একটা একটু সাথে একটা সম্পর্ক দিয়ে দিই। যেহেতু আপনার এখানে একটা সুন্দরভাবে খুব ভালো ভালো প্রোগ্রাম, মানে যেটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়, সেখান থেকে হাসি মুখটা নিয়ে আসছে। তো আমি কাজ করি বাংলাদেশে, এটা আপনার ভাই, আমি কাজ করি সেটার সাথে এই অত্র এলাকার। তো আমি চোখ নিয়ে কাজ করি, যারা অন্ধত্ব আছে সারা বাংলাদেশের অন্ধত্ব নিবারণ করার জন্য। আমি এই যে আমার এই ক্যাবটা আছে লায়ন ক্লাব, ইন্টারন্যাশনাল লায়ন ক্লাব, আমি লায়ন ক্লাবের আমার ঢাকা ধানমন্ডি লায়ন ক্লাবের আমি প্রেসিডেন্ট বর্তমানে। আমি বিভিন্ন জায়গায় এই যত গরিব অবহেলিত মানুষ আছে, যাদের দৃষ্টি নিয়ে পাচ্ছে না, তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা। আজকে একটা আসছে করোনার সমস্যা, এই টাকা দিয়েছে 1000 কি না, ওই যে বয়ফ্রেন্ডটা দেখে আসলাম, দুই তো বন্ধ হয়ে গেছে ওই যে দাউসার মধ্যে, ওনার বিষয়টা একটু দেখো। না, ও যখন বললো না একটা না, যত দরকার আমি আমার কাছে আমরা এটার নাও আমরা করলে হবে। বিভিন্ন জেলাতে সারা বাংলাদেশে আমরা যাদের অবহেলিত, যারা একদম গরিব, অবহেলিত, দরিদ্র, যারা চোখ দেখাতে পারে না, চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাদের আমরা ফ্রি লেন্স এবং যাতায়াত খরচ প্লাস ওখানে অপারেশন সব ফ্রি ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করি আমরা। এবং এখানে যদি কোনো অবহেলিত মানুষ থাকে, যাদের টাকা নাই, চোখের লেন্স লাগাতে পারছে না, চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে,
তারা এখানে যে কোনো কারোর সাথে যোগাযোগ করে যারা আমার কাছে যেন পৌঁছায়, আমি এদের সমস্ত ফ্রি ব্যবস্থা করব, টোটালটাই। চোখ দিচ্ছি, চোখ অপারেশন এবং আদার সব ফ্রি। এবং আমি আমার বাড়ি বাঁশের বাঁধা, আমি কিন্তু ওখানে গেছে কিনা জানি না, আমি গেছিলাম। এই যে আমি ওখানে শত মানে নট লেস দেন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি রাজশাহী থেকে প্রফেসর নিয়ে আসি 10টা আনে। আমার বাবা মারা গেছে, বাবার নামে আবুল কাসেম মেমোরিয়াল হসপিটাল ওইটা চালাতাম। এই করোনার পর এটা বন্ধ রাখছি এবং এটা 500 রুগী দেখাতাম। এই টোটাল এই আমার ইউনিয়নের রুগী ওখানে যেত এবং সব প্রফেসররা, গাইনি প্রফেসর, অর্থোপেডিক প্রফেসর, চোখের প্রফেসর, তারপরে আপনার সব ধরনের সব প্রফেসর আমি নিয়ে আসতাম 10টা, নিয়ে এসে আমি এই ক্যাম্পগুলো করতাম। আর এমবিবিএস ডাক্তার রাখছি 2টা এখানে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য। এটা কিন্তু আমার কার্যক্রমের অংশ। এদের গেছে অনেক প্রোগ্রাম করেছে, তা ওই এখন ওটা বন্ধ রাখছি, আমার কিছুটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বন্ধ রাখছি। কিন্তু এই লায়ন ক্লাব এটা কিন্তু আমার চালু আছে। লায়ন ক্লাব গোটা বাংলাদেশে আমরা দরিদ্র মানুষের জন্য, যারা চোখে দৃষ্টিহীন কিন্তু ট্রিটমেন্ট করতে পারছে না, তাদের সব দায়িত্ব আমরা নিই। অতএব এখানে কেউ থাকলে এটা আপনাদের এই ক্লাবের পক্ষ থেকে এখানে তো আমাদের কাছে অনেক লিড জমা পড়ছে, মানে আমি ভাই এটা শেষ করে দেন ভাই। এগুলা মানে প্রাতিষ্ঠানিকভাবে অথবা আমি দেখি পারি কিনা, যে আমি ঢাকা থেকে যদি অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, আমি সব ডাক্তার যদি আমি নিয়ে আসতে পারি।